আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি না? সোহার কথাটা শুনে পরিষ্কার আকাশে বাজ পড়ার মতো অবস্থা মনে হলো শানের। শান হাঁ করে তাকিয়ে থাকে সোহার দিকে। শানের তাকানো দেখে সোহা তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে পারছে না ভুল কিছু বলেছে কিনা। সোহা আমতা আমতা করে বলে, আমি কি ভুল কিছু বলেছি? সোহার কথা শুনে শানের ধ্যান ভাঙে। শান সোহার দিকে তাকিয়ে হতবাক স্বরে বলল, ভুল মানে? মারাত্মক ভুল বলে এটাকে। সোহা অবাক হয়ে বলল, এখানে মারাত্মক ভুলের কি আছে? আমি তো শুধু বলেছি আমরা ফ্রেন্ড হতে পারি কিনা। শান ঢোক গিলে বলল, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়বার এসব কথা বলা তো দূর, ভেবেও দেখবে না, মাথায় থাকে যেন। সোহা মুখ ফুলিয়ে নেয়। এত ছোট একটা কথার মধ্যে ভুলের কি আছে? শান নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুঁচকে বলল, এখানে কি করছো তুমি? একটু জ্বর কমেছে বলে কি এখনই বাদরের মতো লাফানো শুরু করে দেবে? যাও গিয়ে রেস্ট করো, রাতে ভাইয়া এসে তোমাকে দেখবে। সোহা মন খারাপ করে বেরিয়ে গেল শানের রুম থেকে। শান স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, যেখানে তোমাতে আসক্ত হয়ে রয়েছি আমি, সেখানে ফ্রেন্ডশিপের কোনো জায়গা নেই। যদি কোনো সম্পর্ক হয় তাহলে সেটা শুধু আর শুধুমাত্র আমাদের ভালোবাসার সম্পর্ক দিয়ে তৈরি হবে। শান দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দেয়। সোহা রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে থাকে, আমাকে অপমান করা, আর কখনো যাব না ওনার রুমে। পেয়েছেটা কি আমাকে সব সময় কথা শোনাবে, নয়তো বকা দেয়া আমাকে? আমি কি ওনার বকা শোনার জন্য জন্ম নিয়েছি নাকি? সোহা রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে থাকে। সোহা মুখ ফুলিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। বর্ষাকাল বলে কথা, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েই যায়। আজ সারাদিন বৃষ্টি না হলেও এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে ঠান্ডা বাতাসে হৃদয় জুড়িয়ে যাচ্ছে। সময়টা অসম্ভব এক সুন্দর অনুভূতির। সোহা একটা চেয়ার এনে ব্যালকনিতেই বসে পড়ল। ব্যালকনির রেলিংয়ের উপর দুই পা তুলে বসে কানে হেডফোন গুঁজে দেয়। চোখ বন্ধ করে এই সুন্দর আবহাওয়া আর গানে মেতে থাকে। এদিকে একজন ব্যক্তি যে সোহাকে তার মন ভরে দেখে যাচ্ছে, সেদিকে কি আর সোহা জানে? অবশ্যই জানে না। শানের ব্যালকনি থেকে সোহার ব্যালকনি পুরোপুরিভাবে দেখা যায়। শান কাজ শেষ করেই ব্যালকনিতে এসেছিল গায়ের জন ছাড়াতে, কিন্তু সেখানে এসেই সোহাকে দেখতে পেল। মুহূর্তেই সব ক্লান্তি কেটে যায়। মেয়েটা রুমে এসেই বৃষ্টির সময় ব্যালকনির ঠান্ডা হাওয়ায় বসে আছে ভেবেই শানের রাগ হলো। কিন্তু শানের রাগ তো কখনোই দীর্ঘ সময় টিকতে পারেনি সোহার কাছে। হোক সেটা সোহার অজান্তেই, কিন্তু সোহার জন্যই শানের রাগ কমে যায়। ব্যালকনির হালকা আলোয় সোহার স্নিগ্ধ চেহারা দেখে যে কেউ তার মন ভুলিয়ে থাকতে পারবে। কিন্তু শানের তৃষ্ণা মোটেই কমছে না, বরং দ্বিগুণের থেকেও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সোহার সামনে গিয়ে তাকে চোখ জুড়িয়ে দেখে নিক, কিন্তু সেটা নিতান্তই কল্পনা। ইচ্ছেটা এই মুহূর্তে কোনোভাবেই পূরণ হবার নয়। হঠাৎ করে পাশের বিল্ডিং থেকে তামিমের ডাক শুনে শান চমকে তামিমের ব্যালকনিতে দৃষ্টি ফেলে। তামিম সোহাকে ডেকেছে, কিন্তু সোহার তো সেদিকে খেয়ালই নেই। কানে যে হেডফোন গুঁজে রেখেছে সেটাতেই হারিয়ে আছে, আর বৃষ্টির শব্দে তামিমের ডাক সোহার কানেও গেল না। তামিম তো ধরেই নিল সোহা গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছে, তাই মন খারাপ করে চলে যেতে নিলেই শান তাকে ডেকে উঠল। তামিম। তামিম শানের ডাক শুনেই চিনে ফেলল। সাথে সাথে শানের ব্যালকনির দিকে তাকায়। শানকে দেখে বড় একটা হাসি দিয়ে বলে, কেমন আছো ভাইয়া? শান আলতো হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তামিম হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। শান আলতো হেসে বলে, তো শুনলাম আজকে নাকি সোহা অসুস্থ হয়ে যাওয়ায় তুমি ওকে নিয়ে এসেছিলে। তামিম লাজুক হাসি দিয়ে বলে, জি ভাইয়া, আপু আর আমি গল্প করছিলাম তখন। তুমি জানো আমাদের মধ্যে একটু ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। শান বাহবা দিয়ে বলে, বাহ, খুব ভালো কথা, শুনে খুশি হলাম। শুক্রিয়া। আপু এখন কেমন আছে? শান সোহার দিকে ইশারা করে বলে, তুমি দেখে নাও কেমন আছে। খারাপ থাকলে কি এখানে এভাবে বসিয়ে থাকতো? ভালোই আছে। তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে শানের সাথে গল্প করতে থাকে। রাতে ডিনার টেবিলে বসতে বাড়ির কলিং বেল বেজে ওঠে। সালমা শান আর সোহাকে খাবার দিয়ে দরজা খুলে দেখে ঈশান এসেছে। সালমার প্রশ্নের ঝুড়ি শুরু হয়, ভাই, নানি কেমন আছে এখন? খালাম্মা ভাবিরা কবে আসবো? ছোট ভাই খালু কেউই তো আসতেছে না।
ঈশান সালমাকে থামিয়ে বলে, আরে থাম তুই, তোর প্রশ্ন আর শেষ হয় না। বাড়িতে ঢুকতেই তো দিলি না আমাকে। সবাই ভালো আছে, কালকেই সবাই চলে আসবে। এবার আমাকে ফ্রেশ হয়ে আসতে দে। সালমা মাথা নেড়ে ঈশানের পথ ছেড়ে দাঁড়ায়। সোহা খাবার সামনে নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান তা দেখে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসলো। সোহার মাথায় হাত রেখে বলে, কেমন আছো সোহরানি? সোহা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ঈশান মাথা নেড়ে বলে, আমিও ভালো আছি। আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা খাও। ঈশান উপরে তার রুমে চলে যায়। শান খাচ্ছে আর ফোন টিপছে। ইমন ইম্পর্টেন্ট কিছু মেইল পাঠিয়েছে, সেগুলোই দেখছে। সোহা কিছুটা খেয়ে খাবার নিয়ে বসে থাকে। মুখে একদমই রুচি নেই তার। শান ফোন রেখেই সোহার দিকে তাকালো। বসে থাকতে দেখে বলল, বসে আছো কেন তুমি? খাবার শেষ করো তাড়াতাড়ি। সোহা ভেঙচি কেটে বলল। খাবো না আমি। শান রেগে বলে, কি করলে এটা তুমি? তুমি আমাকে ভেঙচি দিচ্ছ কেন? ঠোঁট কেটে রেখে দেব। সোহা নাক ফোলাতে থাকে। শান নিজের খাওয়াই মন দেয়। সোহা খাবার দেখে উঠে টিভির সামনে বসে পড়ল। সালমাকে বলে আচারের বয়াম এনে বসে বসে খেতে থাকে আর টিভি দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঈশান এসে পড়ে। সোহাকে দেখে শানকে উদ্দেশ্য করে ধীরে ধীরে বলে, কিরে, সোহা খায়নি কেন? তুই কিছু করেছিস নাকি? শান ভ্রুকুচকে বলে, আমি কি করব? জ্বর তো, তাই মুখে রুচি নেই। খাবে না বলে উঠে গেল। ঈশান উত্তরে বলল। ও, সালমা ঈশানকে খাবার দেয়। ঈশান সালমাকে বলে, সোহার জন্য পারলে একটু চিকেন স্টু করে নিয়ে আয়। সালমা মাথা নেড়ে চলে গেল। ঈশান আর শানের খাওয়া শেষ হলে দুজন সোফায় বসে কথা বলতে থাকে। সোহা নিচের মতোই বসে বসে আচার খাচ্ছে। কিছুক্ষণ পর সালমা গরম গরম চিকেন স্টু এনে সোহার সামনে রেখে হেসে বলে, নেন আপা, এটা খান। কিছু তো খান নাই, এটা খেলে ভালো লাগবে। সোহা খাবারের দিকে তাকিয়ে বসে থাকে। ঈশান সেটা দেখে বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে কি দেখছো সোহা? সোহা মাথা নেড়ে কিছু না বোঝালো। ঈশান হেসে বলে, ঠিক আছে, তবে এটা পুরোটা খেয়ে নেবে, না হলে না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়বে। সোহা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শান সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোহার এত ভালো মানুষই দেখে তার কাছে সন্দেহ লাগছে। মনে হচ্ছে উল্টোপাল্টা কিছু করবেই। তবে শানের ধারণা ভুল করে দিয়ে সোহা চুপচাপ সুন্দর করে খাবারটা খেয়ে নিল। খাবার খেয়েই রুমে চলে গেল ঘুমানোর জন্য। সোহার কাজে শান বড্ড অবাক হলো, কিন্তু সময়ের সাথে সেটা ভুলেও গেল। পরদিন সকালে বাড়ির সবাই এসে পড়ল বাড়িতে। শান থানায় আর ঈশান হসপিটালে চলে যায়। আর বাকিরা রেস্ট করতে থাকে। কম খাটুনি খাটেনি কেউই। দিন শেষে সবাই ব্যস্ত হয়ে পড়ে। সোহা নাইসা আর টমিকে নিয়ে খেলতে থাকে। শাহানাজ বেগম নিজেই কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে, তাই রেস্ট করছে। নীলা আর সিমিও তাদের কাজ করতে থাকে। এদিকে সালমা বসে আছে শাহানাজ বেগমের সাথে কথা বলবে বলে। তবে তিনি রেস্ট করায় সালমার কথা হয়ে উঠছে না একদমই। সোহার জ্বরও মোটামুটি কমে গিয়েছে। রাতে সোহা ইতির সাথে কথা বলে। ভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে দুই বান্ধবীর পরামর্শ চলছে। আজকের সকালের শুরুটা সুন্দর ছিল। সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই নাইসা আর টমির সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। নীলা আর সিমি ব্রেকফাস্ট বানাচ্ছে সবার জন্য, আর সালমা শাহনাজ বেগমের কাছেই ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর নীলা সালমার নাম ধরে হাঁক ডেকে তাকে রান্নাঘরে নিয়ে আসলো। সালমা এসে দুজনকে উদ্দেশ্য করে বলে, ভাবি ডাকছেন কেন? নীলা কাজ করতে করতে ভ্রু কুচকে বিরক্তের সঙ্গে বলল, ডাকছি কেন মানে? কত কাজ পড়ে আছে, তুমি আমাদের হেল্প না করে সকাল থেকে খেয়াল করলাম মায়ের কাছে ঘুরঘুর করছো কেন? কি বলবে মাকে? সালমা জোরে জোরে মাথা নেড়ে বলে, না না, কিছু না খালাম্মা, কিছু লাগবো কিনা তার জন্যই সেখানে বসে আসছিলাম। নীলা কাজে মনোযোগ দিয়ে বলে, দেখো সালমা, তোমাকে আমি ভালো করেই চিনি। বিয়ের পর থেকে দেখে আসছি, কোনো গোপন কথা বলতে চাইলে এভাবে ঘুরঘুর করো। তোমার যা বলার বলো, তবে মাকে অসুস্থ করে তোলার মতো কোনো কথা বলবে না, সাবধান করে দিচ্ছি কিন্তু। সালমা মাথা নেড়ে বলে, আচ্ছা বড় ভাবি, বুঝে গেছি। এখন কোনো কাজ করলে দেন করে দিচ্ছি।
নীলা হাঁপ ছেড়ে বলে, না, তেমন কোনো কাজ নেই। তুমি শুধু সবাইকে একটু ডেকে নিয়ে এসো ব্রেকফাস্ট করার জন্য। সালমা দৌড়ে চলে যায় উপরে। মুশফিক চৌধুরী ভোরে উঠে মর্নিং ওয়াকে গিয়েছে, তাই তাকে বলার কষ্ট আর করতে হয়নি। কিছুক্ষণের মধ্যে সবাই এসে টেবিলে বসে পড়ে। ব্রেকফাস্ট শুরু করতে করতে মুশফিক চৌধুরীও এসে পড়ল। সোহা সালমাকে বলে, সলমা আপা আন্টিকে নিয়ে আসো, সবাই একসাথে খাবো। সালমা মাথা নেড়ে চলে গেল। সোহা খেতে খেতে বলে, আঙ্কেল আজকে আমরা সবাই ঘুরতে যাই। মুশফিক চৌধুরী হেসে ওঠে সোহার কথায়। আরে ঘোরাঘুরির জন্যই তো এনেছি তোমাকে, তোমার যেখানে ইচ্ছে ঘুরবে, কেউ বাধা দেবে না। সোহা এক্সাইটেড হয়ে বলে, তাহলে আমরা 2 দিন ঘোরাঘুরি করব অনেক। কে কোথায় যাবে বলো? স্বামীর খাওয়া থামিয়ে বলে, তোমাদের ঘোরাঘুরির ডেটটা কিন্তু কয়েকদিন পিছিয়ে ফেলবে। আমিও যাব তোমাদের সাথে, এখন অফিসে জরুরি ডিলের কাজ আছে, তাই যেতে পারবো না। সোহা না সম্মতি প্রদান করে বলল, না না, একদিনের বেশি আর পেছনো যাবে না। আমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে হবে, তাই আর মাত্র 2-3 দিন পরেই আমি চলে যাব। শাহানাজ বেগমও ইতিমধ্যে চলে এসেছে। সোহার কথাও তিনি শুনেছেন। শুনেই ব্যস্ত হয়ে বলে, চলে যাবে মানে? তোমার সাথে তো ভালো করে সময় কাটাতে পারলাম না এত ঝামেলার জন্য। সোহা মুচকি হেসে বলে, তাই তো বললাম আজকে আর কালকে তোমাদের সাথে সময় কাটাবো, তারপর 2 দিন ঘুরবো আর এর পরের দিন চলে যাব। নাইসা কাঁদো কাঁদো হয়ে বলে, মিষ্টি পাখি, তুমি চলে যাবে আমাকে রেখে? আমিও তোমার সাথে যাব। সোহা আদুরে কণ্ঠে বলে ওঠে, ওলে ওলে আমার নাইশু, আমি তো আমার বাড়িতে যাব, তুমিও যাবে আমার সাথে? নাইসা ছলো ছলো চোখে মাথা নেড়ে হ্যাঁ বলল। সোহা হেসে নাইসাকে চুমু দিয়ে নিজের কোলে বসিয়ে রাখে। সব কথাই শান চুপচাপ শ্রবণ করছে। সোহার চলে যাবার কথা শুনে মনের ভেতরের অনুভূতিগুলো হঠাৎ করে নীরবতা পালন করছে বলে মনে হলো। শান নিঃশব্দে খেতে থাকে। সবার চোখ মুখ পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পর ঈশান বলে ওঠে, আচ্ছা, আমি বলছি সবার যখন সোহার জন্য এত মন খারাপ, সবাই ঘুরে আসো। স্বামীর নিঃশ্বাস ফেলে বলে, সময় কোথায় আমাদের? নতুন ডিলের কাজ শুরু করেছি কালকে থেকেই। আমি চলে গেলে তো বাবা অর্ধেক কাজ করে নেবে, কিন্তু বাকিগুলো তো আমাকেই করতে হবে। সিমি ভ্রু কুচকে বলে, একদিনের জন্য না গেলে কি হবে? তোমরাই সব করলে অফিসের এত এমপ্লয়িরা কি কাজ করে? স্বামীর ঠোঁট বেঁকিয়ে বলে, কাজের কি অভাব আছে নাকি? সবাই সবার পোস্টের কাজ ভালোভাবেই করে, তাই বলে কি আমি ঘরে বসে থাকবো? আর নতুন ডিলের ব্যাপারে তো আমাকে বা বাবাকেই দেখতে হবে। সোহা চেঁচিয়ে বলে ওঠে, চুপ চুপ চুপ, তোমরা ঝগড়া করছো কেন এত ছোট্ট একটা ব্যাপার নিয়ে? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? অন্য কোনো একদিন সময় করে আসবো, তারপর সবার সাথে ঘুরবো। এবার শান্তি শান্তি প্লিজ। স্বামীর সিমির দিকে চোখ ছোট করে তাকাতেই সিমি ভেঙচি কেটে শানের পাশে গিয়ে তার গ্লাসে জুস ঢেলে দিতে থাকে। নীলা সবার উপর বিরক্ত হয়ে বলে, সমস্যার সমাধান না করে শুধু ঝগড়াই করবে সবাই। আমরা না হয় রাতে ডিনারে চলে যাব, তাহলেই তো প্রবলেম সলভ। রাতে তো কেউ ব্যস্ত থাকবে না, কি বলো? সবাই সম্মতি দেয়। শান চুপচাপ করে বসে থাকতে দেখে নীলা বলল, শান, তুমি যাবে তো? দেখো একদম না করবে না, ফুল ফ্যামিলি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। শান চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ইউনিফর্ম ঠিক করে যেতে যেতে বলে, যা ইচ্ছে করো, আমার কাজ আছে, আমি যাচ্ছি। মুশফিক চৌধুরী শানের কাছে প্রচণ্ড রেগে গেল। একটা প্রশ্নের উত্তর না দিয়ে কাজের বাহানা দিয়ে চলে গেল। ফ্যামিলির আগে কি তার কাজই বড়? এসব ভেবে মুশফিক চৌধুরী রেগে গেল। ব্রেকফাস্ট শেষ হতেই ঈশান, স্বামীর, মুশফিক চৌধুরী বেরিয়ে গেল। সিমি রিয়ানা বেগমকে ফোন করে রুমে বসে কথা বলতে থাকে। অনেক দিন পর 2 মা মেয়ে কথা বলছে। নীলা, নাইসা আর সোহার সাথে গার্ডেনে চলে গেল। সোহার সাথে তো টমি আছে। নাইসা টমিকে নিয়ে ব্যস্ত থাকে আর সোহা নীলা কোথায় ঘুরতে যাবে সেসব প্ল্যান করতে থাকে। এর মাঝেই তামিম এসে হাজির হলো দুজনের মাঝে। মুচকি হেসে বলে, কি গল্প করছো তোমরা? নীলা কোমরে হাত রেখে ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, আগে বলো তুমি আমাদের মাঝে কি করছো? আমরা দুটো মেয়ে কথা বলছি, দেখতে পাচ্ছ না তুমি? হুট করে আমাদের মাঝে ঢুকলে কেন?
তামিম থতমত খেয়ে যায় নীলার কথায়, আমতা আমতা করে বলে। সরি ভাবি, আচ্ছা আমি চলে যাচ্ছি। তামিম দ্রুত পায়ে চলে যেতে নিলেই নীলা শব্দ করে হেসে তাকে আটকে বলে। আরে বোকা ছেলে, মজা করছিলাম, তুমি সত্যি চলে যাচ্ছ? সোহা আর তামিমও হেসে দেয়। সোহা নিজেও বোকার মতো তাকিয়েছিল নীলার কথা শুনে। তামিম মাথা চুলকে বলে, আমি ভেবেছি তুমি রেগে আছো, তাই ভাবলাম সত্যি। তো কি প্ল্যান করছিলে তোমরা? সোহা হেসে বলে, আমরা কোথাও যাওয়ার প্ল্যান করছি, ভাবছি কোথায় ঘুরতে যাওয়া যায়। তামিম চিন্তিত হয়ে বলে। হঠাৎ ঘুরতে যাবে কেন তোমরা? নীলা আর সোহা ফিকফিক করে হেসে দিল। নীলা হাসতে হাসতে বলে, ঘুরতে যাওয়ার জন্য কোনো কারণ লাগে নাকি বোকা? যখন যার ইচ্ছা সবাই তখনই ঘুরতে যায়। তবে আমাদের ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে সোহা রানী চলে যাবে, তাই একটু ঘোরাঘুরি আর কি। তামিম বিস্ময়ের সাথে সোহার দিকে তাকিয়ে বলে। তুমি চলে যাবে আপু? সোহা তামিমের রিয়াকশন দেখে খিলখিল করে হেসে দেয়, সাথে নীলাও চোখ দেয়। সোহা হাসতে হাসতে বলে, তুমি এমন রিয়াকশন দিচ্ছ কেন? আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? তামিম মন খারাপ করে বলে। তুমি চলে গেলে তো তোমার সাথে আর দেখাই হবে না। সোহা তামিমের কাঁধে হাত রেখে বলে, সেদিনের কথা ভুলে গিয়েছো? বললাম তো তুমি আমার কলেজেই ভর্তি হয়েছো, আমার বাড়ির কাছেই কলেজ। যখন তোমার ইচ্ছা হবে আমাকে বলবে, আমি তোমার সঙ্গে দেখা করব। তবে পারমিশন পেয়ে আবার প্রতিদিন আবদার করে বসো না। তামিম হেসে মাথা নাড়ালো। নীলা গালে হাত রেখে বলে, তামিম, আরো কয়েক বছর আগে কেন জন্মালে না তুমি? তাহলে তোমার আর সোহার বিয়েটা দিয়ে দিতাম, তুমিও তোমার ক্রাশকে বউ করতে পারতে। তামিম আফসোসের সঙ্গে বলে, ভাবি আর বলো না, দিন রাতে এই আফসোসে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। আজ ছোট বলে জাতি আমাকে মানবে না আপুর জন্য। কষ্টে আমার ইচ্ছে করে নিজেকে জ্যান্ত আপুর বাড়ির সামনে পুঁতে রাখি, তাহলে জাতির মানুষগুলো দেখতে পারতো বয়সের তফাৎ করায় তাদের জন্য আজ কত ছেলে প্রাণ দিচ্ছে। তামিমের কথায় নীলা আর সোহা হাসতে ব্যস্ত হয়ে পড়ে। তিনজনের এত হাসি দেখে নাইসাও টমিকে নিয়ে দৌড়ে চলে আসে। সোহা টমিকে দেখে হাসি থামিয়ে টমিকে দেখিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলে, আমার সবচেয়ে কাছের মানুষের সাথে তো তোমার দেখা হয়নি। দেখো, এটা আমার টমি। তামিম নাইসাকে আদর করে টমিকে কোলে তুলে নেয়। টমির গায়ে হাত বুলিয়ে বলে, তোমার টমি তো দেখি তোমার মতোই। নাইসা তামিমের কথা না বুঝেই অবুঝ গলায় বলল, আমার মতো না। তিনজন শব্দ করে হেসে দেয় নাইসার কথায়। তামিম নাইসার গালে চুমু দিয়ে বলে, হ্যাঁ, টমি তো একদম তোমার মতোই। মাশাআল্লাহ, কত কিউট, তাই না? নাইসা খুশি হয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। নীলা, সোহা, তামিম ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সিমি এসে যোগ দেয়। পরের একটা দিনও হাসি মজায় কেটে গিয়েছে। আজ সবাই ঘুরতে যাচ্ছে। সবাই বলতে সোহা, সিমি, নীলা, নাইসা আর তামিম। তামিমকে সবাই এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছে। ছেলেটা ফ্যামিলির একজনের মতো হয়ে গিয়েছে, তাই সবাই তামিমকে নিয়ে যাচ্ছে। সিমি মিররের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল, তখন স্বামীর ওয়াশরুম থেকে বের হলো। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে। সিমিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করেই পলকহীনভাবে তাকিয়ে থাকে। সিমি আজ অনেক দিন পর শাড়ি পরেছে। স্বামীর কাছে আজ সিমিকে হুড়পড়ি মনে হচ্ছে। স্বামীর সিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে সিমির কাঁধে থুতনি রেখে জড়ানো গলায় বলল, ওই, এই আজ এত সেজেছ কেন? আমাকে বুঝি এই রূপের মায়ায় ফেলতে চাইছো? এভাবে তোমাদের সাথে নিয়ে যেতে চাইছো? সেটা কিন্তু হবে না। সিমি তার লিপস্টিক দেওয়া শেষ করে স্বামীর দিকে তাকিয়ে বলল, তো তোমাকে যেতে কে বলেছে? আমি তো বলিনি একবারও। তুমি অফিসে যাও আর আমাকে ছাড়ো, লেট হয়ে যাবে আমার। স্বামীর অবাক হওয়ার ভান করে বলল, এটা পাষাণ তুমি। ছি, অন্য কেউ হলে এতক্ষণে আমাকে হাজারবার রিকোয়েস্ট করে ফেলতো তার সাথে যাওয়ার জন্য, আর তুমি? সিমি স্বামীর হাত ছাড়িয়ে ক্ষিপ্ত স্বরে বলে, তো আমার কাছে কি করছিস তুই? যা অন্য কারোর কাছে চলে যা। কার সাথে ঘুরতে যেতে চাস ঘুরে আয়। স্বামীর থতমত খেয়ে যায়।
এত ছোট একটা কথায় এভাবে রেগে যাবে স্বামীর বুঝতে পারেনি। স্বামীর এগিয়ে গিয়ে দুই হাতে সিমির কোমর জড়িয়ে ধরে। সিমি স্বামীরকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না, পরে হালই ছেড়ে দিল। স্বামীর সিমির ঠোঁট জোড়ার উপর ডিপলিভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। এক হাত সিমির গালে রেখে আতুরে গলায় বলে, বলো, এবার রাগ করছো কেন? কি হয়েছে? সিমি মাথা নিচু করে নেয়, নিচু স্বরে বলে, একদিনের জন্য ছুটি নিতে পারেন না? স্বামীর মুচকি হেসে সিমির গালে ডিপলি কিস করে বলল, একটুর জন্য এত মন খারাপ? কালকে তো সময় দিচ্ছেই, আর এই ডিলের ঝামেলাটা শেষ হলেই তুমি যেখানে বলবে সেখানেই তোমাকে নিয়ে ঘুরে আসবো। তুমি বললে আর একবার না হয় হানিমুনে চলে যাব। সিমি লজ্জা পেয়ে নিজেকে স্বামীরের থেকে ছাড়িয়ে নেয়। সিমি তার সাইড ব্যাগ নিয়ে পুরোপুরি রেডি হয়ে স্বামীর সিমিকে সামনে থেকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দেয়। সিমি স্বামীরের বুকে হাত রেখে ঠেলে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু পারল না। কাঁপা কাঁপা গলায় বলে, ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। স্বামীর ঘোর গলা কণ্ঠে বলে, ছাড়তে পারবো না। দুজনের রোম্যান্সের মাঝে হুট করে দরজায় কেউ ঠাস ঠাস করে বাড়ি দিল। দুজনেই চমকে ছিটকে সরে গেল। সিমি বড় একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিতে চায়। স্বামীর গিয়ে চুল ঠিক করতে থাকে। সিমি দরজা খুলে দিতেই সোহা হুড় করে রুমে ঢুকে গেল। মেশিনের মতো বলত্ব থাকে, তোমাদের দুজনের রোম্যান্স এবং সাজগোজ শেষ হলে তাড়াতাড়ি নিচে এসো, সবাই অপেক্ষা করছি আমরা। সোহার কথা শেষ হতেই আগের মতো চলে গেল। সিমি আর স্বামীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। সিমি গলা ছেড়ে আর চোখে স্বামীরের দিকে তাকালো। স্বামীর অবাক স্বরে বলে, সোহা জানলো কি করে আমরা কি করছিলাম? সিমি চোখ রাঙিয়ে বলে, যান, সোয়াকে গিয়ে জিজ্ঞেস করে আসুন। স্বামীর থতমত খেয়ে বলে, না থাক, মান সম্মানের একটা ব্যাপার আছে। সিমি ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেল রুম থেকে। স্বামীরও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সবাই শাহানাজ বেগমের থেকে বিদায় নিয়ে বাইরে চলে গিয়েছে। এই দুইজনও বাহিরে চলে আসে। সবাই গাড়িতে উঠে গিয়েছে, তবে শানকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামীর অবাক হয়ে বলে, কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? অনেকক্ষণ আগেই তো বের হলি, থানায় যাসনি সে এখনো? শান বিরক্তির স্বরে বলে, আর বলো না, থানার সরকারি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। কালকে এক ক্রিমিনালের পিছু ধরতে গিয়ে গাড়ির হাল 12টা বেজে গিয়েছে। ওয়ার্কশপে দেওয়া হয়েছে, আদৌ ঠিক হবে কি না কে জানে। ঠিক আছে, তাহলে আমাদের সাথে চল, আমরা ড্রপ করে দিচ্ছি। শান নাকুচ করে বলল, না ভাই, ড্রাইভার কাকে বলেছি আমার জিপটা বের করতে, সেটা দিয়েই এখন কাজ চালাতে হবে। তোমরা যাও। স্বামীর মাথা নেড়ে বলে, তাহলে আমিও তোর সাথে চলে যাচ্ছি, অনেকদিন ধরে জিপে যাওয়া হয়নি তোর সাথে। শান হেসে দেয় স্বামীরের কথায়। স্বামীর গিয়ে সোহাদের গাড়ির ড্রাইভারকে বলল তারা যেন চলে যায়, আর তামিম নীলাকে পই পই করে বলল সবাইকে নিয়ে যেন সাবধানে থাকে। সোহাদের গাড়ি বেরিয়ে যায়। ড্রাইভার গ্যারেজ থেকে জিপ বের করতেই শান ড্রাইভার সিটে বসে পড়ে, আর স্বামীরও পাশে বসে পড়ে। রাত 8টার পর সোহারা ঢুলতে ঢুলতে বাড়িতে ঢুকলো এক একজন। নাইসা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে, তাই তাকে রুমে শুইয়ে দিয়ে আসে। সোহা, সিমি, নীলা ধূপধাপ করে সোফায় গিয়ে বসে পড়ল। শাহানাজ বেগম তিনজনকে দেখে বলে, কি হয়েছে তোমাদের এই অবস্থা কেন? সোহা ক্লান্ত স্বরে, আর বলবেন না আন্টি, এত এত ঘুরেছি যে এখন হাতে পায়ের ব্যথায় ক্লান্ত হয়ে গিয়েছি। শাহনাজ বেগম হাঁক ডেকে সালমাকে বলল তাদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসতে। পানি খেয়ে সবাই সবার রুমে চলে গেল ফ্রেশ হতে। সোহা ফ্রেশ হয়ে বিছানায় লেপ্টে শুয়ে পড়ল। সিমি স্বামীরের সাথে কথা বলতে থাকে। নীলা ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলে জানলো ঈশানের রাতে একটা বড় সার্জারি রয়েছে, তাই রাতে ফিরতে দেরি হবে। আজকে সবাই ডিনারের জন্য যাচ্ছে। সবাই তৈরি হচ্ছে ডিনারের জন্য। শানের মন কোথায় হারিয়ে আছে নিজেও জানে না, কোনো এক ধ্যানের মধ্য দিয়ে তৈরি হচ্ছে। সোহা চলে যাচ্ছে কাল ভাবতেই বুকের ভিতর থেকে একটা চিরদীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। ইচ্ছে করছে সোহাকে আঁকড়ে ধরে নিজের কাছে রেখে দিতে, কিন্তু পারবে না সে।
শান বড় চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। শান নিজের ফোন নিয়ে বেরিয়ে গেল। সোহা রুমের কাছাকাছি আসতেই সোহাকে দেখতে পেল। সোহা নাচতে নাচতে দরজা লাগিয়ে দেয়। শানকে দেখতে পেয়ে দৌড়ে শানের সামনে ছুটে আসলো। শান এক ধমক দিয়ে বসল। এই মেয়ে, এক থাপ্পড় দেব। এখানে কি দৌড়ের রেস হচ্ছে নাকি? এত বড় হিল পরে দৌড়াচ্ছ কেন তুমি? সোহা ক্ষেপে বলল। একটু সুন্দর করে কথা বলতে আসলাম আর আপনি কিছু বলার আগেই ধমক দিয়ে দিলেন। শান ভ্রু কুঁচকে বলে। আচ্ছা, এটাকে সুন্দর করে আসা বলে? আবারও প্রমাণ করে দিয়েছো তুমি একটা বাদর। তোমার এসব কাজ দেখে ধমক না দিয়ে পারাই যাবে না। সোহা মারাত্মক রেগে গেল। তাও রাগটা সংযত রেখে মুচকি হেসে বলল। আচ্ছা বলুন তো আমাকে কেমন লাগছে? সোহার কথায় শান সোহাকে পুরোপুরিভাবে খেয়াল করলো। কালো একটা গাউন পরেছে, সোহাকে মারাত্মকভাবে মানিয়েছে। অপসরি থেকে কম লাগছে না। শান কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকে। সোহা তুড়ি বাজিয়ে বলে। এই যে বলুন না, খারাপ লাগলে এক্ষুনি চেঞ্জ করে ফেলবো। শান ভ্রু উঁচিয়ে বলে। আমাকে এসব জিজ্ঞেস করছো কেন তুমি? আমি কি হই তোমার? একটা পর ছেলেকে এসব জিজ্ঞেস করছো তুমি? সোহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলে। আমি তো এসব ভাবিনি। শান রেগে বলে। কি হয়েছে তোমার? মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কি ভাবছো এখন? সোহা জোরে জোরে মাথা নেড়ে বলল। না কিছু না। আচ্ছা আমি যাই। শানের উত্তরের অপেক্ষা না করে আবার এক ছুটে নিচে চলে গেল। শান পেছন থেকে সোহাকে এভাবে ছুটতে না করলেও সোহা কানেই নিল না। নিচে এসে দেখে সবাই এসে পড়েছে। শান এক পলক ঘড়ির দিকে সবাইকে উদ্দেশ্য করে বলে। বের হও, না হলে লেট হয়ে যাবে। শাহানাজ বেগম এসে বলে। তোদের বাবার আর ঈশানেরই তো খোঁজ নেই, তারা কোথায়? নীলা এগিয়ে এসে বলে। মা আপনার ছেলে বলেছে হসপিটাল থেকে রেস্টুরেন্টে চলে যাবে, আর বাবাও অফিস থেকে যাবে। স্বামীর বলল আপনি নিশ্চিন্তে চলুন। শাহানাজ বেগম ক্ষেপে বলে। একটা দিন, মাত্র একটা দিন ফুল ফ্যামিলি ডিনারে যাচ্ছি, সেটাতেও এই বাপ ছেলে দেরি করে আসবে। এদের নিয়ে কোথাও যাব আমি? কোথায়? আমার দুই ছেলে তো সব ছেড়ে ছুড়ে ফ্যামিলির জন্য চলে এসেছে, আর এরা আসতে পারছে না। আমার ছেলের থানায় কি কম কাজ থাকে নাকি? শাহানাজ বেগম রাগারাগি করতে করতেই বের হলো বাড়ি থেকে। একে একে সবাই গাড়িতে উঠে বসতেই গাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলতে থাকে। স্বামীর কালই তাদের জন্য টেবিল বুক করে রেখেছিল রেস্টুরেন্টে। শান, সোহা সহ সবাই আসতেই ম্যানেজার তাদের ওয়েলকাম করে তাদের বুক করা টেবিল দেখিয়ে দেয়। সবাই গিয়ে তাদের সিটে বসে পড়ে। খাবার অর্ডার করতে করতে মুশফিক চৌধুরী আর ঈশান এসে উপস্থিত হয়। শাহানাজ বেগম রাগ চাপা রেখে গম্ভীর গলায় বলল। দুজন না আসলেই তো পারতে। যেখানেই যাও, অফিস আর হসপিটালে থাকে, ঝুলে থাকবে দুজন। ঈশান অসহায়ের মতো চেহারা বানিয়ে বলে। সরি মা, আসলে এমার্জেন্সি একজন রোগী এসেছিল, তাই লেট হয়ে গিয়েছে। শাহানাজ বেগম কিছু না বলে চোখ মুখ শক্ত করে রাখে। মুশফিক চৌধুরী শানকে দেখে কিছুটা অবাক হয়। অবাক হয়ে জিজ্ঞেসি করে ফেলল। তুমি না আসবে না বলছিলে? শান মুশফিক চৌধুরীর চাহনি দেখে আমতা আমতা করে বলে। আমি আসবো না কখন বলেছি? আমি তো না করিনি। মুশফিক চৌধুরী আরও কিছু বলতে নিলেও নিজেকে আটকে নিল। শান আর চোখে সোহাকে দেখে চোখ সরিয়ে নিল। একে একে সবাই খাবার অর্ডার করে। খাবার আসার পর্যন্ত সবাই রেস্টুরেন্টে ছবি তুলতে থাকে। এখানকার পরিবেশটা ভালোই, আর রেস্টুরেন্টের বাইরে গার্ডেনের ভিউটা খুবই সুন্দর। সুইমিং পুলও রয়েছে। সোহা সব কিছু পর্যবেক্ষণ করছে, সাথে মুহূর্তগুলোর ছবি তুলে নিচ্ছে। সবার সাথে ছবি তুলতে তুলতে শানের সাথেও একটা আলাদা ছবি ওঠানো হয়ে গিয়েছে সোহার। সোহা সেটা খেয়াল না করলেও শান ঠিকই করেছে। রেস্টুরেন্টে সব জায়গায় শুদ্ধ কাপলই দেখা যাচ্ছিল। এর মধ্যে সোহার একজোড়া কাপলকে দেখে খুবই ভালো লাগলো, তাই লুকিয়ে লুকিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। শান এসব দেখে এগিয়ে এসে বলে। কি করলে এটা? অন্যদের ছবি তুলছো কেন তুমি? সোহা চমকে ফোনটা পেছনে লুকিয়ে বলে উঠল। কোথায়? আমি তো কারোর ছবি তুলিনি। শান চোখ ছোট ছোট করে বলে। আমাকে মিথ্যা বলছো তুমি? সাহস কত বড় তোমার? আমি নিজের চোখে সব দেখেছি। সোহা ক্ষিপ্ত স্বরে বলে। তুলেছি, আপনার কি?
সোহা রাগ দেখিয়ে সরে আসে সেখান থেকে। কিছুক্ষণ পর সবার খাবার এসে পড়তেই সবাই এসে নিজ নিজ জায়গায় বসে পড়ে। খেতে বসেও আর এক ঝামেলা হয়েছে শানের জন্য। তার সব খাবার ঝাল ছাড়া, যার জন্য সোহা মিটমিট করে হাসছে অনবরত। শান সেটা দেখে ভালো করে খেতেও পারছে না। শান বড়সড় চোখ রাঙানি দিতেই সোহা রেগে ভেঙচি দিয়ে নিজের খাবারে মন দেয়। শান এবার শান্তিতে খেতে থাকে। খাবার শেষ হতেই সবাই রেস্টুরেন্টের বাইরে গার্ডেনের ভিউ দেখতে চলে যায়। সোহা আইসক্রিম খেতে খেতে গার্ডেনে ঘুরছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর শাহনাজ বেগম বলল,